আমি মেল যে সাবস্ক্রাইবাররা এখন দেখছে তাদের সাবধান করে দিতে চাই। যদি রিয়াল লাইফ এ দেখা পাও এই ধরনের মেয়েদের, প্লিজ 1, 2, 3 গো বলে মিলখা সিং এর মতো দৌড়াবে। ওকে? হাই, কেমন আছো সবাই? শুভ বিজয়া। আমি আ এই গত কয়েক মাস ধরে অন্যান্য অনেক কাজে এবং কিছুটা নিজের ল্যাধের কারণে যে রিডিং র‍্যাপ আপটা করে আসতাম এতদিন যাবৎ সেটা করতে পারিনি। তাই জুলাই-আগস্টের রিডিং র‍্যাপ আপটা আনফরচুনেটলি স্কিপ হয়ে গেছে। আর মানে আমি এটা ভুলে যাইনি। আমার মাথার মধ্যে খচখচ, খচখচ চলছে। কিন্তু আমি করিয়ে উঠতে পারিনি বিভিন্ন কারণে। তো এই আমার একটা হাত, এই আমার আরেকটা হাত এবং আরো বড় আরেকটা হাত আমার আছে সেটা হচ্ছে অজুহাত। যেইটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আজকে। কারণ আমি ঠিক করেছি যে আমার আজকে ভয়ংকর গলা খারাপ অবস্থাতেও আমি এই জুলাই-আগস্টের রিডিং র‍্যাপ আপটা করব। যদিও এখন অক্টোবরের অর্ধেক চলে গেছে। তোমাদের কারোর দেখার ইচ্ছা আছে বলেও আমার মনে হয় না। তাও আ রুলস, রুলস আর আমি এই চ্যানেলে যেহেতু পরপর করে আসছি এই ব্যাপারটা, তো আমি জুলাই-আগস্টের রিডিং র‍্যাপ আপটা না পোস্ট করলে আমার মধ্যেই কেমন একটা হবে। আর অনেক কটা বই নিয়ে অ্যাকচুয়ালি কথা বলার আছে যেগুলো এক্সাইটিং। তো প্লিজ ভিডিওটা দেখো। আর শর্মিষ্ঠা অ্যান্ড বুকস চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে এই যে আমি শর্মিষ্ঠা, আমি বই নিয়ে কথা বলি। এই যে আমার পিছনে এত বড় একটা বুক শেলফ, এইটা হচ্ছে সত্যি বলতে আমার গোটা কালেকশনের 1/3 বই। যারও 10% বই হয়তো আমি পড়েছি। কিন্তু বই নিয়ে বকবক করতে আমি ভালোবাসি। আর আমি যদি খুব ভুল না হই, তুমি যেহেতু এই ভিডিওটাতে ক্লিক করেছো অলরেডি, তুমিও আমার মতোই একজন বই পাগল মানুষ। তাই প্লিজ যদি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে শেয়ার করো আর একটা হেলথি রিডিং কমিউনিটি গড়ে তুলতে আমার পাশে থেকো। আমার একটা ইংরেজি চ্যানেলও আছে যেখানেও আনফরচুনেটলি অনেকদিন ধরে আমার অনেক কিছু আপলোড করার আছে কিন্তু আপলোড করা হয়নি। কিন্তু খুব শিগগিরই অনেক কিছু আমি ইংলিশ চ্যানেলে আপলোড করব। কারণ আমার প্রিয় যে সিজন যেটাকে অটম, ফল যা বলো শরৎ আসছে। মানে আমাদের এখানে শরৎ চলছে কিন্তু ইংরেজি মতে অক্টোবর, নভেম্বর এই সময়টা খুব সুন্দর একটা সময় এবং আমি খুব বেশি ইংরেজি বই পড়তে ভালোবাসি এই সময়টা পার্টিকুলারলি হরর, গথিক, থ্রিলার, মিস্ট্রি এই ধরনের ভাইবের বই পড়তে আমার খুব ভালো লাগে। তো সেই বইগুলো নিয়ে ওই চ্যানেলে কথা হবে। তো তুমিও যদি এই ধরনের বই নিয়ে ইংরেজি বই নিয়ে ইন্টারেস্টেড হও তাহলে আমি তোমাকে রেকমেন্ড করব আমার ২য় চ্যানেল হার এন্ডলেস টিবিআর। এই চ্যানেলটাও তুমি সাবস্ক্রাইব করতে পারো। চলো রিডিং র‍্যাপ আপ এ চলে আসি। অনেকদিন ধরে অনেকগুলো বই নিয়ে কথা বলবো বলে ইভেন আমি বইগুলো বার করে রেখেছি কিন্তু ভিডিও করা হয়নি। তো ফাইনালি আমি ভিডিওটা করতে চলেছি। ফার্স্ট আমি যে বইটার কথা বলব, যেটা আমি পড়েছি সেটা হচ্ছে 'রহস্য রোমাঞ্চ সমগ্র' হেমেন্দ্র কুমার রায়ের। এটা আমি গত কয়েক মাস ধরেই মানে মাঝে মধ্যে পড়ছি। এত একটা ভুটকু বই, মানে থা-নিচের মতো একটা বই যাকে বলে। মানে এইটা আমার আত্মরক্ষার কাজে লাগতে পারে এত ভারী। তো এই বইটা একবারে অবশ্যই শেষ হয়নি। এর মধ্যে কিছু উপন্যাস লেখা, কিন্তু আমি উপন্যাস বলব না, নভেলা বলা যায়, নভেলেট বলা যায়। খুবই ছোট কিছু ওই ২০ পাতা ৩০ পাতার লেখা আ মিস্ট্রি বিশেষ করে। তো সেই মিস্ট্রিগুলো আমি পড়ছি। এখানে জয়ন্ত মানিকের লেখা আছে, বিমল কুমারের ক্যারেক্টারকে নিয়েও লেখা আছে। তো জয়ন্ত মানিকের যে অ্যাডভেঞ্চার গুলোর মধ্যে একটা খুব পুরোনো দিনের বিদেশি যে ডিটেকটিভ গল্পগুলো হতো সেগুলোর অনেক ইন্সপিরেশন আমি দেখতে পাচ্ছি। আমার তো খুব ভাল লাগছে। এখনো শেষ হয়নি, চলছে ongoing। অনেক লেখা রয়েছে, অনেক ছোট গল্পও আছে। মাঝে যখন স্বাদ বদলের জন্য আমি অন্য কিছু খুঁজি, একটুখানি লাইট কিছু খুঁজি, তখন আমি এই বইটা পড়ি। ২য় আমার কাছে রয়েছে 'উলঙ্গ রাজা' নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এই কবিতার বইটা। ১ম এই বলব প্রচ্ছদটা কি ইউনিক আর কি সুন্দর। পূর্ণেন্দু ভট্টির করা প্রচ্ছদ অবশ্যই। মানে স্টাইল দেখেই বুঝতে পারবে। এটা আনন্দ থেকে আমি নিয়েছি। এই কাব্যগ্রন্থটার নামকরণ করা হয়েছে তার বিখ্যাত কবিতা 'উলঙ্গ রাজা' থেকে এবং 'উলঙ্গ রাজা' কবিতাটা আমরা সবাই কম বেশি পড়েছি। খুব আইকনিক একটা কবিতা বাংলা সাহিত্যে এবং এই কাব্যগ্রন্থে অ্যাকচুয়ালি প্রত্যেকটা কবিতা আমার খুব ভালো লেগেছে। আর
বছরে পড়া কবিতার বইয়ের মধ্যে এইটা খুব স্পেশাল এবং খুব সুন্দর একটা বই যেটা আমি অ্যাকচুয়ালি আ মানে খুব ভালোভাবে পড়েছি এবং এমন কিছু কবিতা আছে যেগুলো বারবার পড়তে ভালো লাগে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই কালেকশনটার মধ্যে যে কবিতাগুলো আছে সেগুলোর মধ্যে সমাজকে নিয়ে একটা হতাশা আছে। আবার সেই হতাশার শেষে একটা আশার আলো আছে। যেটা এই লেখাগুলোকে ভীষণই স্পেশাল করে তুলেছে আমার জন্য। কিন্তু ক্রমাগত পাঠকদের সমাজের একজন কবির অবস্থান বা একজন নাগরিকের অবস্থান নিয়ে সচেতন করার চেষ্টা করেছেন কবি এখানে। আবার নিজের যে মানে পার্সোনাল যে ফিলিংস বা পার্সোনাল যে খুব, খুব ব্যক্তিগত ইমোশন সেগুলোও এটার মধ্যে স্থান পেয়েছে। তো সবকিছু খুব সুন্দরভাবে ব্লেন্ড রয়েছে কবিতার মধ্যে এবং কবিতাগুলো সহজবোধ্য কবিতা। মানে যারা বিগিনার, কবিতা পড়ে না, একাডেমিক্যালি কবিতা স্টাডি করেনি, শুধু শখের জন্য কবিতা পড়ে, বাংলায় কবিতা পড়তে ভালোবাসে আমার মতো, তারা কিন্তু অবশ্যই পড়তে পারো। কারণ আমি একাডেমিক্যালি বাংলা পড়িনি। ইংরেজি আমার ভাষা ছিল। কিন্তু আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তো বাংলাকে আমি একদম গল্প বই এবং নিজের মাতৃভাষা হিসেবে চিনি। তো আমার মতো অবস্থানে যারা রয়েছো, তাদের কাছে কিন্তু এই বইটা খুব ভালো লাগবে। আর এই বইটার মধ্যে কলকাতা শহরকে ডেডিকেট করে কিন্তু খুব সুন্দর, সুন্দর কয়েকটা লেখা রয়েছে। যার মধ্যে না পাওয়া, নস্টালজিয়া, একটা মেলানকলি সবকিছু ফুটে ওঠে খুব সুন্দরভাবে। এরপরে আগস্ট মাসে আমি একটা গ্রাফিক নভেল পড়েছি। সেটা হলো চারবাক দীপ্তর করা এই লেখাটা, 'লুবলুর পৃথিবী'। আমি এটা নিয়ে ডিটেইলসে রিভিউ করেছি। খুব ইউনিক একটা কাজ। বাংলা কমিক্সের জগতে এরকম কাজ খুব কম হয়েছে। হয়ইনি বলা যায়। কম হয়েছে বললে ভুল হবে। আর এই বইটা আমি সত্যিই এনজয় করেছি। এর আর্ট ওয়ার্ক, স্টাইল আমার ভীষণ ভালো লেগেছে। ডিটেইল রিভিউটা যদি তোমরা দেখতে চাও এই বইটাকে নিয়ে, তোমরা লিঙ্কে ক্লিক করো। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে দেখতে পাবে। এই বইটার মধ্যে খুব সুন্দর, সুন্দর ফিলোসফিক্যাল আইডিয়া এবং এক্সিস্টেনশিয়াল কিছু প্রশ্নকে খুব, খুব সরলভাবে করা হয়েছে। লুবলু পৃথিবীর মধ্যে আমরা ফলো করছি কলকাতার ছেলে লুবলুকে, যে একজন দার্শনিক, যে জীবনে কঠিন, কঠিন প্রশ্ন নিয়ে ভাবতে ভালোবাসে এবং মোমো খেতে ভালোবাসে। সে আর তার বন্ধু কিম যাচ্ছে একটা ম্যাজিক শো দেখতে এবং তাদের এই যাত্রা পথেরই অ্যাডভেঞ্চার এবং লুবলুর জীবন সম্পর্কে এবং পার্সপেক্টিভ সম্পর্কে পৃথিবীর বিভিন্ন রকমের প্রশ্ন, কোনটা রিয়ালিটি, কোনটা রিয়ালিটি নয়, কোনটা আমাদের পারসেপশন, কোনটা আমাদের পয়েন্ট অফ ভিউ, এই সমস্ত কিছু সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং আলোচনা পাবে এই বইটার মধ্যে। লেখাটা নিয়ে আমার একটাই কমপ্লেইন যে এটা আরেকটু বাড়ানো যেত, আরেকটু এক্সপ্লোর করা যেত, আরেকটু গল্পে ঢোকা যেত, যেটা আমি মিস করেছি এটার মধ্যে। কিন্তু ওভারঅল খুব সুন্দর একটা এক্সপেরিয়েন্স, একটা অন্য জগতে, খুব সাইকেডেলিক একটা জগতে আমি প্রবেশ করেছিলাম এই আর্ট ওয়ার্ক গুলোর মানে দ্বারা। ভীষণ সুন্দর আর্ট ওয়ার্ক, ভীষণ, ভীষণ আই ক্যাচি এবং ভীষণ আ কি বলবো? ভাবায়। প্রত্যেকটা ফ্রেম ভীষণ ভাবায় এই কাজটার। এরপর আমি পড়েছি অরুণ সেনের লেখা এই ছোট্ট বইটা, 'বই পড়া, বই পাড়া'। এটা বেরিয়েছে প্রতিক্ষণ থেকে। এতে মূলত কয়েকটা প্রবন্ধ রয়েছে যেখানে বই পড়া এবং কলেজ স্ট্রিট বই পাড়া সম্পর্কে, বিভিন্ন ধরনের পাঠক সম্বন্ধে, বই সংগ্রাহক সম্বন্ধে খুব ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং লেখা রয়েছে। আমি খুব এনজয় করেছি আ এই পুরো বইটা। খুব পার্সোনাল লেখা এবং যারা বই পড়তে ভালোবাসে এবং বই ঘাঁটতে ভালোবাসে, শুধু বই পড়তে ভালোবাসলে হবে না, বই সংগ্রহ করতে ঘন্টার পর ঘন্টা পুরোনো বইয়ের দোকান থেকে যারা বই খুঁজে, খুঁজে বার করে, এটা একটা খুব ভালো কালেকশন অফ এসেস সেই ধরনের মানুষদের জন্য এবং বই পাড়াকে রীতিমতো সেলিব্রেট করা হয়েছে এখানে এবং অনেক দিক থেকে আমাদের রিডিং হ্যাবিট বলো বা বই পড়া কিভাবে আমাদের কালচারে যুক্ত রয়েছে সেগুলো নিয়ে খুব সুন্দর, সুন্দর লেখা এটা রয়েছে। আমি খুব এনজয় করেছি এই কালেকশনটা। খুব ভালো কিছু লেখা রয়েছে এবং খুব সুন্দর, সুন্দর ছবিও রয়েছে, যেগুলো পূর্ণেন্দু পত্রীর করা। বইটা আমাকে ১ম আকৃষ্ট করেছিল বইমেলায় শুধু পূর্ণেন্দু বত্রী করা এই প্রচ্ছদের কাজটা দেখেই, একটা লোক হাঁ করে বই খাচ্ছে। মানে জাস্ট দেখেই আমি খুব ইন্ট্রিগড হয়েছিলাম যে কি মজার একটা ছবি এবং ভেতরে প্রত্যেকটা লেখার সঙ্গেই কিন্তু এরকম পূর্ণেন্দু বত্রীর খুব সুন্দর, সুন্দর অলংকরণ রয়েছে। এরপর যে দুটো ম্যাগাজিনের কথা বলব, সেগুলো আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। অনেকদিন আগে পড়েছিলাম। কয়েকটা মাস তো চলে গেছে এর মধ্যে। ১ম এ রয়েছে কিশোর ভারতী কমিক স্পেশাল যে সংখ্যাটা,
খুব স্পেশাল একটা মানে সংখ্যা। খুব ভালো, ভালো কাজ রয়েছে এটার মধ্যে। ইভেন পুরস্কৃত ৩ টে কমিক্সের মধ্যে আমার 2nd হওয়া কমিক্সটা খুব ভালো লেগেছে। কিশোর ভারতীর কমিক্সের কাজ সবসময় খুব ভালো হয় এবং কমিক্স নিয়ে তারা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে যেটা আমার খুব ভাল লাগে। তো এই স্পেশাল সংখ্যাটা আমি সংগ্রহ করেছিলাম। ২য় যে ম্যাগাজিনটা আমি পড়েছি এবং সত্যিই খুব এনজয় করেছি সেটা হলো সুখী গৃহকোণের এই রহস্য রোমাঞ্চ স্পেশাল যে সংখ্যাটা। আমি সুখী গৃহকোণ পড়তাম না, আমি সুখী গৃহকোণের গ্রাহক ছিলাম না। আমার মা পড়তো কিন্তু এই স্পেশাল যে সংখ্যাটা বেরিয়েছিল এটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো। কারণ রহস্য রোমাঞ্চ গল্প পড়তে কার না ভাল লাগে? আর আমি সত্যিই বলব ডিসঅ্যাপয়েন্টেড হইনি। ৩ টে ৪ টে লেখা তো আমার ভীষণই ভালো লেগেছে। আর বিভিন্ন ধরনের মিস্ট্রি থ্রিলারকে তুলে ধরা হয়েছে। আর ছোট গল্পে মিস্ট্রি লেখা ভীষণ ডিফিকাল্ট। কারণ একটা মিস্ট্রি তৈরি করতে, তার অ্যাম্বিয়েন্স তৈরি করতে একটা সময় লাগে। তারপর সেটাকে সলভ করা আরেকটা অংশ গল্পের এবং সেই সবকিছুকে একটা ছোট্ট গল্পের মধ্যে মানে বেঁধে দেওয়া কঠিন কাজ এবং আম মানে আমার মনে হয় খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। মানে মিস্ট্রির ক্ষেত্রে উপন্যাস লেখাটা একটা জায়গা থাকে। কিন্তু ছোট গল্পে খুবই কঠিন হয়ে যায়। তো এখানে ছোট গল্পগুলো আমি কিন্তু এনজয় করেছি। যেহেতু আম এই সময় থেকেই সমস্ত পূজাবার্ষিকী বেরিয়ে গেছে, আমার এই আ যে রিডিং র‍্যাপ আপ থেকে পরবর্তী অনেক রিডিং র‍্যাপ আপে কিন্তু পূজাবার্ষিকীর উপন্যাসগুলো ইনক্লুডেড থাকবে। আমি সেগুলো পড়ছি ধীরে, ধীরে। তো আনন্দমেলা থেকে কয়েকটা লেখা আমি অলরেডি পড়ে ফেলেছি এবং আনন্দমেলা আমি রিভিউও করেছি যতটুকু আমার পড়া ছিল ততটুকু। এখনো অবধি আমি ২ টো উপন্যাস আনন্দমেলাতে পড়েছি, ২ টো বড় গল্প পড়েছি এবং ৩ টে কমিক পড়েছি। এখনো অবধি মানে লাহিড়ী বাড়ির জাদু আমার খুব ভাল লাগছিল। লাস্টে এসে কেমন একটু ডিসঅ্যাপয়েন্টিং একটা এন্ডিং রয়েছে। তেপান্তর আমার ভালো লেগেছে। টানটান একটা উপন্যাস। গ্রাফিক নভেলগুলো এইবারের আমার আগের থেকে অনেক, অনেক বেশি এন্টারটেইনিং লেগেছে। ১ম কথা রাপ্পা রায় তো রয়েইছে। সবার আগে রাপ্পা রায় পড়ি আমি প্রত্যেকবারই। আর 2nd যে লেখাটা আমাকে সত্যি খুব মুগ্ধ করেছে এবং আমি বিস্মিত হয়েছি কারণ এতটা ভালো লাগবে আমি এক্সপেক্ট করিনি। সেটা হলো 'অন্ধকারের বন্ধু' সুমন্ত গুহর করা এই কাজটা। গত কয়েক বছর ধরেই সুমন্ত গুহর করা গ্রাফিক নভেলগুলো আমি ফলো করছি। আমার কিন্তু খুব ভাল লাগছে উনার কাজ। এবং 'অন্ধকারের বন্ধু' আ যে অরিজিনাল লেখাটা সেটা লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। কিন্তু সেটার অ্যাডাপ্টেশন, আর্ট স্টাইল আমার খুব ভাল লেগেছে এখানে। রাপ্পা রায় তো অ্যাজ অলওয়েজ ভীষণ, ভীষণ বায়াস আমি রাপ্পা রায়কে নিয়ে এবং আমার মনে হয় বায়াস না হলেও রাপ্পা রায় এবারও ডিসঅ্যাপয়েন্ট করেনি। এবারে ছোট গল্প কয়েকটা পড়েছি, কয়েকটা পড়িনি। তো ছোট গল্পগুলো সব পড়া হলেই আমি কথা বলব সেগুলো নিয়ে। এখনো কয়েকটা উপন্যাস এবং গল্প পড়া বাকি রয়েছে। আস্তে, আস্তে পড়ব। কিন্তু জুলাই, আগস্ট অব্দি আমার এটুকুই পড়া ছিল। এরপরে পূজাবার্ষিকীর আরেকটা উপন্যাস যেটা আমি এই সময় পড়েছি এবং আমার খুব ভাল লেগেছে। সেটা হলো ইন্দ্রনীল সান্যালের লেখা 'দীপশিখার আলো' এই উপন্যাসটা। এটা বেরিয়েছে সানন্দার এইবারে পূজাবার্ষিকীতে। ঠিক কদিন আগেই আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি একটা মিষ্টি উপন্যাস নিয়ে কথা বলছিলাম 'ধূম্রলোচন' যেখানে কয়েকটা প্রবলেম আমি দেখতে পেয়েছিলাম। লেখার মধ্যে কিছু আ আইডিওলজিক্যাল প্রবলেম বলা যায় যেগুলো আমাকে ভীষণ, ভীষণ বদার করেছিল এবং সেটা নিয়ে আমি খুব ডিটেইলস এ কথা বলেছিলাম। মানে সেই উপন্যাসটারই একদম যদি আমি বিপরীতে 'দীপশিখার আলোকে' রাখি ইন্দ্রনীল সান্যালের, এই উপন্যাসটার মধ্যে আমার কোনো কমপ্লেইন নেই। ১ম কথা মিস্ট্রিটা তো ভালো। অবশ্যই থ্রিলিং অ্যাসপেক্ট রয়েছে এবং সবচেয়ে যেটা ইন্ট্রিগিং জিনিস, ইন্দ্রনীল সান্যাল সম্প্রতি ঘটে যাওয়া এমন একটা ঘটনা যেটা মানে নিয়ে আমরা সবাই ভীষণই অ্যাওয়্যার, সেই ঘটনাটা সেইটাকে কাল্পনিক কাহিনীর মধ্যে সেই ঘটনার অবলম্বনে লিখেছেন এবং তার পেছনে যে পলিটিক্সটা চলে, তার পিছনের যে দুর্নীতিটা চলে, সেই সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে ইনকর্পোরেট করেছেন গল্পটার মধ্যে। গল্পটার খেইটাকে না হারিয়ে, যেটা মিস্ট্রির ক্ষেত্রে করা খুব কঠিন। মানে কোনো রকমের মানে সিরিয়াস কথা বলা বা কোনো ইনফরমেশন দিতে গেলে মিস্ট্রি ফ্লো টা নষ্ট হতে পারে। এক্ষেত্রে একদম হয়নি। আমি কোন ঘটনার কথা বলছি যারা অলরেডি পড়েছে উপন্যাসটা জানে। আমি স্পয়েল করতে চাইছি না। তবে খুবই ইম্পোর্টেন্ট একটা ঘটনা গত বছরের ঘটে যাওয়া এবং
সেই ঘটনাটার মতোই একটা ঘটনাকে কেন্দ্রে রেখে ২ টো প্যারালাল ঘটনা, ২ টো প্যারালাল ক্রাইম সেটার ইনভেস্টিগেশন চলছে এবং ইনভেস্টিগেশন এর অ্যাঙ্গেলটা দেখানো হচ্ছে একজন ফরেনসিক ডক্টরের পার্সপেক্টিভ থেকে। সবচেয়ে যেটা ভালো লেগেছে ভীষণ টানটান উপন্যাস এবং ভীষণ প্রাসঙ্গিক একটা উপন্যাস যেটা কোন সময়ে দাঁড়িয়ে লেখা সেটা মানুষ যখন আজ থেকে ২০-৩০ বছর পরেও পড়বে বুঝতে পারবে। যেটা খুবই ইম্পোর্টেন্ট। মানে এই লেখাটা মনে থাকবে মানুষের। এই লেখাটার কিছু দেওয়ার আছে। এই সময়কে, এই সময়ের ইতিহাস নিয়ে কিছু বলার আছে এই লেখাটায়। যেটা মানে খুব কম লেখার ক্ষেত্রে বলা যায় আজকাল। ইন্দ্রনীল সান্যালের লেখা বরাবরই আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। তো আমি তার বাকি যে মেডিকেল থ্রিলার গুলো এখনো পড়িনি। অনেকেই আমাকে রেকমেন্ড করে, পড়া হয়ে ওঠেনি। কিন্তু যত আমি শারদিয়াতে তার লেখা এখানে ওখানে পড়েছি, গল্প পড়েছি, আমি খুবই ইমপ্রেসড। সর্বশেষ যে বইটাকে নিয়ে আমি কথা বলব, সেটা হচ্ছে 'মেঘ ছায়' অভীক সরকারের লেখা, বুকলুক থেকে বেরিয়েছে। এই বইটাকে আমি শেষে রেখেছি কারণ এটা নিয়ে আমার অনেক র‍্যান্ট করার আছে। ওকে? তো ধৈর্য ধরে শুনো। ১ম কথা বইটার প্রচ্ছদ খুব মিষ্টি এবং যে টাইটেলটা রয়েছে লেখাটার সেটা দেখেই আমি কিনেছিলাম। কারণ খুব মিষ্টি একটা প্রেমের গল্পের ভাইব দিচ্ছিল। বৃষ্টি পড়ছিল। জুলাই, আগস্ট, বর্ষাকাল। আমার মনে হয়েছিল খুব আইডিয়াল হবে এই বইটা। বাট বইটা নিয়ে আমার কিছু কথা আছে, ওকে? ১ম কথা মানে ভীষণ অ্যানয়িং একটা কাপল এরা। মানে ভীষণ অ্যানয়িং দুটো মূল চরিত্র। চলচ্চিত্রের জগতে ম্যানিক পিক্সি ড্রিম গার্ল বলে একটা টার্ম আছে। এই ম্যানিক পিক্সি ড্রিম গার্ল হলো এমন কিছু মেয়ে যারা খুব ইউনিক। মেল পার্সপেক্টিভ থেকে লেখা হয় এই ধরনের চরিত্রকে এবং যারা ভীষণ এক্সেন্ট্রিক, যারা নরমালি ফেমিনিন, যারা সিম্পল মেয়ে তাদের থেকে একদমই আলাদা একটুখানি কুল টাইপের মেয়ে এবং তারা এমন কিছু জিনিস করে যেগুলো ভীষণ কুল, হাটকে এবং খুব মানে আপাতদৃষ্টিতে সোসাইটির স্ট্যান্ডার্ড, সোসাইটির নরমকে ভেঙে চুরে দেয়। কিন্তু তার রিপ্রেজেন্টেশন এর মধ্যে মেল গেজ ভরে থাকে এবং তার রিপ্রেজেন্টেশন এর মধ্যে মেল ফ্যান্টাসি মিশে থাকে। মানে কোনো মানুষই ওরকম হয় না। খুবই ওয়ান ডাইমেনশনাল কিছু চরিত্র আছে। যেরকম জানি না তোমরা কেউ দেখেছো কিনা? আম 'ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড' এ যে কেট উইন্সলেটের চরিত্রটা ছিল, তার চরিত্রটাও কিছুটা এরকম। 500 ডেজ অফ সামার সেখানে মেয়েটার যে চরিত্রটা ছিল সেটাও ম্যানিক পিক্সি ড্রিম গার্ল টাইপের চরিত্র। যদিও সেটা কিন্তু একটু স্যাটারিক অ্যাঙ্গেল থেকেই করা। ইচ্ছা করেই ওকে ম্যানিক পিক্সি ড্রিম গার্ল করা হয়েছে। এবং এই ট্রোপসটা না মানে মেল অথরদের থেকে খুব পাওয়া যায় যেখানে তারা খুব irrational বিহেভিয়ার মেয়ে চরিত্রের সেগুলোকে ফ্যান্টাসাইজ করে লাইকেবল, ডিজায়ারেবল হিসেবে। তো এখানে ঐশানী বলে যে মেয়েটির চরিত্র, তার চরিত্রের মধ্যে কোনো দৃঢ়তা নেই। মানে সে সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে। এই মেয়েটা মানসিক দিক থেকে সুস্থ নেই। মানে তার নিজের আত্ম অন্বেষণের প্রচুর প্রয়োজন আছে। তার সঙ্গে প্রেম করা তো দূরস্থান এবং আমি মেয়ে হিসেবে বলছি যদি রিয়াল লাইফ এ কখনো এই ঐশানী মেয়েটার মতো মেয়ের সম্মুখীন হয়, আমি মেল যে সাবস্ক্রাইবাররা এখন দেখছে তাদের সাবধান করে দিতে চাই। যদি রিয়াল লাইফ এ দেখা পাও এই ধরনের মেয়েদের, প্লিজ 1, 2, 3 গো বলে মিলখা সিং এর মতো দৌড়াও। ডোন্ট ফল ফর দিস টাইপ অফ গার্লস। এরা মানে ভয়ংকর রেড ফ্ল্যাগ টাইপের মানুষ হয়। এরা সবাইকে রীতিমতো এজে রাখে। নিজেকে নিয়ে তারা সিওর হয় না, তারা সম্পর্ককে নিয়ে সিওর হয় না। অকারণ তাদের মুড সুইং হয় এবং মানে মুড সুইং কেন হচ্ছে, কেন কি করছে কিচ্ছু বোঝা যাবে না। মানে কোনো মানে ডেফিনিশন নেই যে এটা কেন হচ্ছে, কোনো এক্সপ্লেনেশন নেই কেন হচ্ছে। এই মেয়েটি অদ্ভুত একটি চরিত্র এবং অন্য যে মেয়েটি ছিল বরঞ্চ তাকে আমার খুব ভাল লেগেছিল। তাকে খুব কম টাইম দেওয়া হয়েছে গল্পের মধ্যে এবং ছেলেটিও অদ্ভুত। মানে জাস্ট অদ্ভুত। এদের দেখা হয় একটা ট্যুরে গিয়ে হঠাৎ করে। তারপর এরা একটা রাত খুব বলিউড স্টাইলে একটা ঘরের মধ্যে কাটায়। কিছুই হয় না এদের মধ্যে। আম তারপর মেয়েটার বাবা এসে যায়। তো মানে এই অবধি কিন্তু আমার ভাল লাগছিল অ্যাকচুয়ালি। আমি খুব এনজয় করছিলাম। জায়গাটাকেও খুব এনজয় করছিলাম। কিন্তু যেভাবে রোমান্টিসাইজ করা হয়েছে রেড ফ্ল্যাগদের মানে সেটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা মানে লেভেলের রোমান্টিসাইজ করা হয়েছে রেড ফ্ল্যাগদের। আর এই লেখাগুলোর সমস্যা এটাই যে মেল পার্সপেক্টিভ থেকে যখন
একটা ফিমেল ক্যারেক্টারকে দেখানো হচ্ছে তখন ডেপথ একদম মিসিং। ল্যাক অফ ডেপথ বোঝাই যাচ্ছে যে একটি ছেলে লিখছে একটা মেয়ে সম্পর্কে মেয়েদেরকে না বুঝে এবং ওই সারফেস লেভেল থেকে শুধু মেয়েদেরকে ওই রিঅ্যাকশন দেওয়ার জন্য ব্যবহার করা। মানে মেয়েটা একটা কিছু করছে, ছেলেটা তাতে রিঅ্যাক্ট করছে। মেয়েটা একটা কিছু করছে, রিঅ্যাক্ট করছে। মানে এরা ভয়ংকর টক্সিক, ভয়ংকর টক্সিক দুটো ক্যারেক্টার এবং যদি তাদেরকে টক্সিক হিসেবে দেখানো হতো তাহলে ভালো হতো। কিন্তু যেভাবে রোমান্টিসাইজ করা হয়েছে এদের টক্সিসিটি, ওহ গড না। না, 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 হবে না আমার দ্বারা। এরকম যদি এখনকার প্রেম হয় তাহলে আমি সিঙ্গেলই ঠিক আছি। ভগবান বাঁচাবে এরকম মেয়ে বা ছেলের হাত থেকে আমায়। নো, ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড আমি এটা নিয়ে। ওকে, র‍্যান্টিং ও শেষ এবং আবার র‍্যাপ আপ ও শেষ। মোটামুটি এই কটাই ম্যাগাজিন লেখা আমি পড়েছিলাম। এই ভিডিওটা একটুখানি মানে কেমন হয়েছে আমার মনে হচ্ছে জানি না কেমন হবে এডিটের পর। কারণ আমি অনেকদিন আগে পড়েছিলাম অনেক কিছু জিনিস যেগুলো তখন মাথায় ঘুরছিল সেগুলো হয়তো ভুলে গেছি বলতে। কিন্তু তাও বইগুলো নিয়ে আলোচনা করা হলো। বিশেষ করে এই ভিডিওটা করার জন্য আমার আবার এক্সাইটমেন্ট টা জেগে উঠলো যে আমি পরে নভেম্বর মাসে সেপ্টেম্বর, অক্টোবরে র‍্যাপ আপটা সিরিয়াসলি করব। কারণ সেখানে আমি এখনো বইগুলো নোট ডাউন করে রাখছি এবং এখানেও অনেক তোমরা শারদীয়া উপন্যাসের রিভিউ পাবে আমার থেকে। আলাদা করে যদি শারদীয়া কোনো উপন্যাস নিয়ে তোমরা শুনতে চাও, কোনো ম্যাগাজিন সম্বন্ধে জানতে চাও, তাহলে কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো? আমার বকবক কেমন এনজয় করলে, আদৌ করলে কিনা, বোর হলে কিনা, ঘুমিয়ে পড়লে কিনা প্লিজ জানাও। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ভালো থেকো। শুভ বিজয় আরেকবার।